সকালে উঠে ব্রাশ করতে নোরা টের পায় তার চারপাশে অদ্ভুত কিছু ঘটছে। বিপদ বুঝতে পেরে সে এবার আশপাশটা একটু ভালো করে দেখার জন্য যায়। আর তখন সে যা দেখে তাতে যেন তার কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। আসলে নোরা এখন আছে সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে, যেখানে আজ পর্যন্ত কোনোদিন সূর্যের আলো পৌঁছায়নি। সমুদ্রের এত গভীরে পানির প্রেসার এতটাই বেশি যে তা মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে একজন মানুষের শরীরকে পিষে পানির সাথে মিশিয়ে ফেলতে পারে। আর ঠিক এমনই একটা জায়গায় সমুদ্র নিয়ে রিসার্চ করার জন্য বানানো হয়েছে একটা বেস বা স্টেশন। আর এই বেজের ভেতরে থাকে নোরা। সে আমাদের বলে মাসের পর মাস সমুদ্রের এত গভীরে থাকলে বাইরে এখন দিন নাকি রাত সেটাই বোঝা যায় না। এমনকি মাঝে মাঝে তো কোনটা স্বপ্ন কোনটা বাস্তব সেটার পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কিন্তু তবুও আমাদের দায়িত্ব পালন করতে হয়। তো তার এই কথাগুলো বলার মাঝে হঠাৎ করে পুরো বেজের আলো অদ্ভুতভাবে ব্লিঙ্ক করতে শুরু করে। কি হচ্ছে সেটা বোঝার জন্য জ্যাকেট পরে নোরা কিছু দূর সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ সে বুঝতে পারে ওপর থেকে পানি লিক হচ্ছে। আর এমন দৃশ্য দেখে তার কলিজা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ সমুদ্রের এত গভীরে পানির প্রেসার এতটাই বেশি যে তা 1 সেকেন্ডেই মানুষের হাড্ডিগুলো পাউডারের মতো গুঁড়ো করে ফেলতে পারে। তবে নোরা এর থেকে বেশি কিছু ভাবার আগেই হঠাৎ বেসের দেওয়াল ভেঙে ভেতরে পানি ঢুকতে শুরু করে। তাই জীবন বাঁচাতে নোরা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে অন্য একটা করিডোরের দিকে দৌড়াতে থাকে আর ঘুমিয়ে থাকা অন্য ক্রু মেম্বারদের জাগানোর চেষ্টা করে। আর এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে থাকা সবাই চিৎকার করতে করতে নোরার পেছনে দৌড়াতে থাকে। আর অনেক চেষ্টার পর তারা অন্য একটা রুমে পৌঁছাতে পারলেও সেটার দরজার সিস্টেম ফেল হওয়ার কারণে কোনোভাবেই লক হচ্ছিল না। তাই সময় নষ্ট না করে নোরা দ্রুত নিজের হাতে ওই দরজার সিকিউরিটি সিস্টেম ঠিক করতে শুরু করে। ঠিক তখনই সে দেখতে পায় বেশ কয়েকজন ক্রু মেম্বার পানির সাথে যুদ্ধ করতে করতে বাঁচার জন্য তাদের দিকে দৌড়ে আসছে। নোরা চিৎকার করে তাদের আরও জোরে দৌড়াতে বলে, কিন্তু দরজার কাছে আসার আগেই সমুদ্রের পানি যেন তাদেরকে পুরোপুরি খেয়ে ফেলে। আর এমন ভয়াবহ দৃশ্য দেখে তাদের মধ্যে থেকে একজন নোরাকে বলে, প্লিজ তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো, না হলে সবাই মারা যাবে। তাই ভয়ে কাঁপতে কাঁপতে নোরা আবার বোতাম টিপ দেয় এবং শেষ মুহূর্তে বিকট শব্দে ওই গেটটা বন্ধ হয়ে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে যেন আবারও সবকিছু পুরোপুরি শান্ত হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পরে তাদের একজন সঙ্গী যার নাম ছিল রদ্রিগো সে বলে, হয়তো বড় কোনো ভূমিকম্প হয়েছে, আর না হলে তো এমনটা হওয়ার কথা না। তখন ওরা মরিয়া হয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। মানে কন্ট্রোল রুমের তাদের সাথে সব ধরনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই তারা কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তাদের মনে হচ্ছিল যেন বেসের বাইরে বিশাল কোনো এক রহস্যময় বস্তু পানির ভেতরে নাড়াচাড়া করছে আর তার ধারালো নখ দিয়ে বেসের দেওয়ালগুলো আঁচড়াচ্ছে। তাই বিপদ আরও বাড়তে পারে ভেবে নোরা আর রদ্রিগো দেরি না করে এসকেপ পথগুলোর দিকে রওনা দেয়। আর ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া বেজের ভেতর দিয়ে হেঁটে তারা কোনো মতে সার্ভার রুমে পৌঁছে নষ্ট হয়ে যাওয়া কমিউনিকেশন সিস্টেমটা ঠিক করার কাজে লেগে পড়ে। কিন্তু ঠিক তখনই সেই হাড়হিম করা বিকট শব্দটা আবারও কাছ থেকে ভেসে আসে। এবার তাদের মনে খটকা লাগে যে এটা সাধারণ কোনো ভূমিকম্প হতেই পারে না, হয়তো অতি মানবীয় কিছু তাদের আশেপাশে ঘিরে আছে। নোরা এবার সিস্টেমের ডেটা চেক করে দেখে যে পুরো বেসটাই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, শুধু হাতে গোনা কয়েকটা অংশ কোনো মতে টিকে আছে। এরপর নোরা আর রদ্রিগো সেই এসকেপ পডের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। ভাঙাচোরা বেজের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়েই তারা সবাই পথ খোঁজার চেষ্টা করছিল। কিন্তু তখনই হঠাৎ পেছন থেকে আর্তনাদ ভরা কণ্ঠে কেউ একজন বলে, আমাকে বাঁচাও। নোরা পেছনে তাকিয়ে দেখে তাদের একজন সঙ্গী পল ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তারা দুজন মিলে অনেক চেষ্টা করে তাকে টেনে বের করে আনে। আর এবার তারা 3 জন মিলে এসকেপ পডের দিকে এগোতে থাকে। সামনের দিকে রাস্তা এতটাই চিকন হয়ে গিয়েছে যে এখন তাদের হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে। তো সবার আগে ছিল নোরা। হঠাৎই সে তার চোখের সামনে একটা ডেড বডি দেখতে পায়। ছেলেটার চোখগুলো তখনও খোলা ছিল, আর সেই চোখে এমন এক আতঙ্কের ছাপ ছিল যে মনে হচ্ছিল মরার ঠিক আগ মুহূর্তে সে ভয়ানক কোনো কিছু দেখেছে। আর এই দৃশ্য দেখে তাদের মনে হতে থাকে হয়তো সমুদ্রের অতল গহ্বরে কোনো এক শয়তান জেগে উঠেছে, যেটা মানুষের কল্পনার বাইরে। তো অনেক কাঠখড় পুড়িয়ে তারা শেষমেশ পডরুমে পৌঁছায় ঠিকই, কিন্তু সেখানে গিয়ে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে একটা এসকেপ পডও ছিল না। শুধু পডরুমে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন লুসিয়ান, কিন্তু দরজা লক হওয়ার কারণে সে তখনও ভেতরে আটকে ছিল। তো নোরা কোনো মতে বাইরে থেকে ওই দরজাটা খুলে দেয়। বাইরে এসে ক্যাপ্টেন তাদের বলে, এখানে যতগুলো পড ছিল তাতে করে আমি বাকি ক্রু মেম্বারদের পানির ওপরে পাঠিয়ে দিয়েছি, আর এখন যেভাবেই হোক আমাদের সাবমার্সিবল রুমের দিকে যেতে হবে। নোরা তখন ক্যাপ্টেনকে বলে, আমাদের বেস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আমরা জানি না আর কতজন বেঁচে আছে বা আদৌ আমরা বেঁচে থাকতে পারবো কিনা। নোরা তখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আসলে এসব হচ্ছেটা কি? এটা কি সত্যি ভূমিকম্প নাকি অন্য কিছু? ক্যাপ্টেন বলে, আমি আমার জীবনে এই প্রথমবার এমন কিছু দেখছি, চলো একসাথে মিলে এই পরিস্থিতি মোকাবেলা করা যাক। তো নোরা সোজা চলে আসে কন্ট্রোল রুমে, যেখানে অ্যামিলিয়ার স্মিথ আগে থেকে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোথাও কোনো ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। তার উপর কন্ট্রোল রুমে বারবার এমন ঝটকা লাগছিল
মনে হচ্ছিল বাইরে থেকে বিশাল কিছু একটা পুরো বেসটাকে একেবারে উপড়ে ফেলতে চাইছে। তখন সিস্টেম চেক করে নোরা জানায় বেসের ওপরের দিকে সব ফ্লোর আর কুলিং টাওয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আসল বিপদ হলো বেসের কোর, অর্থাৎ যেটা কিনা পুরো বেসে পাওয়ার সাপ্লাই দেয়, সেটা এখন যে কোনো সময় ফেটে যেতে পারে। আর এটা তাদের সব থেকে বড় ভয়ের বিষয়, কারণ কোর যদি একবার ফাটে তবে সেই ধামাকা এত ভয়ানক হবে যে চোখের পলকে পুরো রিসার্চ স্পেস একদম ছাই হয়ে যাবে। এখন তাদের বাঁচার কোনো রাস্তাই খোলা নেই, কারণ বাকি এসকেপ পথগুলো আগে ভেঙে তছনছ হয়ে গেছে। তো সবাই যখন নিশ্চিত মৃত্যু জেনে আশা ছেড়েই দিচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন এসে বলে আমাদের হাতে আর একটাই সুযোগ আছে, আমাদের এখন বেসের সবচেয়ে গভীর অংশে নামতে হবে, যেখানে ড্রিলিং এর কাজ চলছিল। হয়তো ওখানে গেলে আমরা কোনো পথ খুঁজে পেতে পারি। ক্যাপ্টেনের মুখে এমন কথা শুনে পল বলে ওই ড্রিলিং সাইট তো এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, এখন এই নরকের মধ্যে দিয়ে আমরা ওখানে পৌঁছাবো কিভাবে? তো তাদের এই কথাবার্তা চলাকালীন সময় স্মিথ ড্রিল সাইট থেকে আসা একটা শেষ সিগন্যাল পায়, কিন্তু সেটা শোনার পরে ভয়ে যেন সবার গলা শুকিয়ে যায়, কারণ সেখানে শুধু মানুষের আত্মচিৎকার আর কোনো এক ভয়ঙ্কর জানোয়ারের গঙ্গানির শব্দ শোনা যাচ্ছিল। এর মাঝে হঠাৎই তখন আবারও পুরো বেসটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে, যেন মনে হচ্ছিল অন্ধকারে লুকিয়ে থাকা কোনো দানব পুরো স্টেশনটাকে খেলনার মতো দুমড়ে দিতে চাইছে। পল তখন হতাশ হয়ে বলে আমাদের এত গভীরে ড্রিল করাই উচিত হয়নি, হয়তো আমরা এমন কোনো শয়তানকে জাগিয়ে দিয়েছি যাকে ডিস্টার্ব করা আমাদের একেবারেই উচিত হয়নি। যাই হোক, হাতে আর কোনো অপশন না থাকায় তারা সবাই ভারী আন্ডার ওয়াটার স্যুট পরে নেয়। এখন এই স্যুটগুলোই ছিল তাদের বাঁচার শেষ সম্বল, কিন্তু তারা সমুদ্রের গভীরে পা রাখতেই হুট করে রদ্রিগোর হেলমেটে একটা ফাটল দেখা দেয়, আর পানির প্রচণ্ড চাপে চোখের পলকে তার পুরো শরীরটা ফেটে চৌচির হয়ে যায়। চোখের সামনে রদ্রিগোর এমন করুণ পরিণতি যেন কেউই মেনে নিতে পারছিল না। নোরা যখন এই অভ্যন্তরীণ কালো সমুদ্রের দিকে তাকায়, তার মনে হয় এই নিস্তব্ধতা মহাকাশের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তো যাই হোক, সঙ্গীকে হারানোর শোক আর মৃত্যুর ভয় সাথে নিয়ে তারা কোনো মতে একটা কার্গো লিফটের ছাদে লাফিয়ে পড়ে তার ভেতরে ঢুকে যায়। তখন ক্যাপ্টেন সবাইকে বলে আমাদের যত দ্রুত সম্ভব এই বেস থেকে দূরে যেতে হবে, কারণ এটা যে কোনো সময় আগ্নেয়গিরির মতো ফেটে তছনছ হয়ে যাবে। তো এরপর ওই লিফটটা তাদের নিয়ে সমুদ্রের আরও গভীরে নামতে শুরু করে। ঠিক তখনই লিফটের স্ক্রিনে নিচের কোনো একটা পথ থেকে সাহায্যের সিগন্যাল আসে। ক্যাপ্টেন তড়িঘড়ি করে লিফট থামিয়ে পল আর স্মিথকে বলে সিগন্যাল যে পাঠাচ্ছে সেই লোকটাকে খুঁজে বের করতে। তখন তারা দুজনে আবারও সেই ভারী আন্ডারওয়াটার স্যুট পরে পানির নিচে নেমে যায়। তবে বাইরে এতটাই ঘুরঘুরে অন্ধকার যে স্যুটের লাইট দিয়ে ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। তো তারা যখন সামনের দিকে এগোয়, তখনই স্মিথ অনুভব করে অন্ধকারের মধ্যে কিছু একটা হয়তো তাদের ফলো করছে। তো এইভাবে কোনো মতে তারা ওই পথটাকে খুঁজে পায় যেখান থেকে সিগন্যাল পাঠানো হয়েছে, কিন্তু কাছে গিয়ে তারা দেখে পুরো পথটা অদ্ভুত আঠালো এক ধরনের আস্তরণে ঢাকা। এর আগে তারা জীবনে এমন বিদঘুটে জিনিস দেখেনি। তো পথের ভেতরে কাউকে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতেই তারা ক্যাবলের সাথে পেঁচানো অবস্থায় তাদের ওই সাথীর মৃতদেহ দেখতে পায়। আর এটা দেখে ক্যাপ্টেন সাথে সাথে তাদেরকে আবারও ভেতরে আসার আদেশ দেয়, কিন্তু পল আর স্মিথ যেন তখন দেখে ওই মৃতদেহটার পিঠের ভেতরে জ্যান্ত কিছু একটা নড়ছে। আর তারা কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ পিঠের ভেতর থেকে বিদ্যুতের গতিতে একটা অদ্ভুত জানোয়ার বের হয়ে পলের উপর হামলা করে। তবে স্মিথ কোনোভাবে সেই ছোট প্রাণীটাকে মেরে ফেলে, আর সেটাকে সাথে নিয়ে তারা আবার লিফটে ফিরে আসে। আর পল তাদেরকে বলে এই প্রাণীটা ওই মৃত দেহটাকে খুবলে খুবলে খাচ্ছিল। তো এরপর এমিলি যখন প্রাণীটাকে দেখে, তখন সে লক্ষ্য করে এটার চারপাশে ধারালো নখের কিছু একটা আছে। তখন এমিলি বলে হয়তো আমরা ড্রিলিং করার সময় ভুল করে এমন কোনো গর্ত খুঁড়ে ফেলেছি যেখানে আগে থেকেই অদ্ভুত বিচিত্র প্রাণীরা রাজত্ব করত, আর আমাদের কারণে এখন তারা খেপে গেছে। তো এমিলি এই কথা বলার সময় হঠাৎই পুরো লিফটের লাইটগুলো বন্ধ হয়ে যায়। নোরা তখন কোনো মতে পুরো সিস্টেম আবারও ঠিক করার কাজে লেগে পড়ে, কিন্তু লিফট যতই নিচে নামতে থাকে ততই যেন বাইরে থেকে কোনো প্রাণী সেটাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিতে থাকে। আর তখনই পলের নজর পড়ে টেবিলের ওপরে রাখা সে ছোট্ট প্রাণীটার ওপরে, আর সে ভাবতে থাকে বাইরে কি এটার মা? মনে হয় আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। যাই হোক, প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে লিফটের ভেতরে সবাই একদম পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়েছিল। চারপাশে তখন নিস্তব্ধতা এতটাই বেশি ছিল যে তাদের নিজেদের হৃৎপিণ্ডের ধরফরানি পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। ঠিক তখন ক্যাপ্টেন যেই লিফটের ছাদের কাঁচের দিকে টর্চ মারে, অমনি একটা বিশাল আকৃতির প্রাণী সেই কাঁচের উপরে সজোরে আঘাত করে। দানবীয় মানুষের মতো ওই অবয়ব দেখিয়ে সবাই তখন ভীষণ ভয় পেয়ে যায়। আর তার ঠিক পরের মুহূর্তেই বেসের ওপরের অংশে জোরালো বিস্ফোরণ ঘটে। সে আলোর ঝলকানি এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল সমুদ্রের অতল গভীরে হঠাৎ করে সূর্য জ্বলে উঠেছে। তো এই বিস্ফোরণের ধাক্কায় লিফটের মোটা ক্যাবেলগুলো এক ঝাটকায় ছিঁড়ে যায়, আর লিফটটা প্রচণ্ড গতিতে নিচের দিকে পড়তে থাকে। তাই তারা সবাই দ্রুত হেলমেট পরে নেয়, আর লিফট সমুদ্রের তলায় আশ্রে পড়ার আগে সেখান থেকে বাইরে লাফিয়ে পড়ে। কিন্তু বিস্ফোরণের চোটে ওপর থেকে বেজের ভারী লোহার পাত আর ধ্বংসস্তূপ বৃষ্টির মতো তাদের উপর পড়তে থাকে। তাই জীবন বাঁচাতে সবাই একে অপরকে আগলে কোনো মতে দৌড়ে ড্রিলিং চেম্বারের দরজার কাছে পৌঁছায়।
তখন চারপাশে ঘুটঘুটে অন্ধকারের ভেতর কিছু অদ্ভুত ছায়ার মতো দেখা যায়। এদিকে ড্রিলিং চেম্বারের দরজাটাও জ্যাম হয়ে গেছে, কিন্তু অনেক চেষ্টা করার পর তারা কোনো মতেই সেটার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখন ওপর থেকে আবারও বিকট এক শব্দ ভেসে আসলে ক্যাপ্টেন সবাইকে সান্ত্বনা দিয়ে বলে ওটা হয়তো ওপর থেকে বেজের ভাঙাচোরা অংশ পড়ার শব্দ। তো যাই হোক, এরপর তারা ওই সুড়ঙ্গের মতো চেম্বারের ভেতর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তারা যতই সামনে আগাচ্ছিল ওই রাস্তাটা যেন ততই চিকন হয়ে যাচ্ছিল। আর এক জায়গায় গিয়ে তারা দেখে সামনের রাস্তা ধ্বংসস্তূপের মাঝে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নোরা তখন সাহস করে বলে সে পানির নিচ দিয়ে সাঁতরে ওপাশে যাবে, তাই হেলমেটটা ভালো করে পরে নিয়ে সে পানির নিচে ডুব দিয়ে সাঁতরে অন্য প্রান্তে পৌঁছে যায়। এরপর সে বাকিদেরও আসার ইশারা দেয়। তো একে একে সবাই ওপাশে পৌঁছে গেলেও সব শেষে থেকে যায় পল। তখনই পল অনুভব করে পেছনের অন্ধকার পানিতে কেউ একজন আছে। সে যেই পেছনে ফিরে তাকায় অমনি অদ্ভুত কোনো প্রাণী পানির ভেতরে ডুব দেয়। তখন ক্যাপ্টেন বারবার ডাকাডাকি করলেও ওপাশ থেকে পল কোনো জবাব দেয় না। উপায় না দেখে সবাই মিলে পলের স্যুটের সাথে লাগানো কেবলটা ধরে জোরে টানতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই পল তাদের কাছে চলে আসে, আর এতে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই পলের স্যুটের সাথে লাগানো কেবলটাকে কোনো এক অদৃশ্য শক্তি ওপাশ থেকে সজোরে টান দেয়। পল তখন ভয়ে চিৎকার করে থাকে, তাই বাকি সবাই মরিয়া হয়ে কেবলটা কাটার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চোখের পলকে পলের একটা পা শরীর থেকে আলাদা হয়ে যায়, আর হেলমেট রক্তে ভরে ওঠে। আর সেখানেই পলের এক নির্মম মৃত্যু হয়। এখন ভয়ে আর আতঙ্কে সবাই তখন সেখান থেকে যান হাতে নিয়ে দৌড়াতে থাকে। এর কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবারও রেডিওর মাধ্যমে ওপরের দুনিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। পলের মৃত্যুতে সবাই তখন রীতিমতো শক। একে একে তাদের সব সাথী কোনো এক অদৃশ্য শক্তির হাতে মারা যাচ্ছে। তো তারা তখন একটা কন্ট্রোল রুমে দাঁড়িয়েছিল, যেখান থেকে বাইরের ভয়ঙ্কর দৃশ্যটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের বেস স্টেশনের ড্রিল মেশিনটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যা দেখে মনে হচ্ছে কেউ যেন এটাকে নিয়ে ছেলে খেলা করছে। স্মিথ তখন বলে এই ৬,০০০ টন ওজনের ড্রিল মেশিনটা এইভাবে তছনছ হওয়াটা কি আদৌ সম্ভব? এমিলি তখন কাঁপতে কাঁপতে বলে সব আমাদের দোষ, আমরা সমুদ্রের তলা খুঁড়েছি, আর এখন সমুদ্র আমাদের থেকে বদলা নিচ্ছে। আমাদের এখানে আসাই উচিত হয়নি। ক্যাপ্টেন তখন সবাইকে শান্ত করে বলে যে এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কিন্তু স্মিথ তখন বলে আমার স্যুটটা ড্যামেজ হয়ে গেছে, মনে হয় না এটার বাইরে বের হলে পানির চাপ সহ্য করতে পারবে। তাই সে বাকিদের বলে দেয় তাকে ছেড়ে চলে যেতে, নইলে তার জন্য সবাই মারা পড়বে। তবে ক্যাপ্টেন সাহস দেয় আর তার স্যুটটা কোনো মতে ঠিকঠাক করে সবাই মিলে পানির ভেতরে দিয়ে সেই ড্রিলিং সাইটের দিকে রওনা দেয়, কারণ একমাত্র ওখানে এসকেপ পথগুলো থাকার সম্ভাবনা আছে। তবে পানির নিচে তখন কেবলই ঘুটঘুটে অন্ধকার। তখন হঠাৎ নোরার মনে হয় তার পেছনে কেউ একজন আছে, কিন্তু টর্চ চালিয়ে চেক করার পর সে কাউকে দেখতে পায় না। তো এইভাবে ধীরে ধীরে সামনে এগোতে থাকলেও নোরার মনের ভেতর তখনও যেন এক অজানা ভয় কাজ করছে। তাই সে বারবার থেমে চারপাশে তাকাতে থাকে। তার মনে হয় কেউ একজন খুব কাছ দিয়ে তাকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই নোরার সামনে দিয়ে অদ্ভুত কোনো এক প্রাণী সাঁতরে বেরিয়ে যায়। আর এমন ভয়াবহ দৃশ্য দেখে সবাই ভয়ে অন্ধকারের ভেতর পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকে। ক্যাপ্টেন সাথে সাথে সবাইকে স্যুটের লাইটগুলো বন্ধ করার হুকুম দেয়। আর এর মাঝেই হঠাৎ তারা বুঝতে পারে স্মিথ কোথাও নেই, তাই সবাই তাকে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ নোরা দেখে স্মিথকে কোনো একটা অদ্ভুত জিনিস টেনে নিয়ে যাচ্ছে। নোরা সাহস জোগাড় করে ওই প্রাণীটার পেছন পেছন যেতে, আর ওই অদ্ভুত প্রাণীটা স্মিথকে টেনে হিঁচড়ে একটা সরু গুহার ভেতরে নিয়ে যায়। ক্যাপ্টেন তখন এক মুহূর্ত দেরি না করে ওই গুহার ভেতরে ঢুকে পড়ে, আর বেশ কিছুটা ভেতরে যাওয়ার পর সে স্মিথকে খুঁজে পায়। আর ভাগ্যক্রমে স্মিথ তখনও বেঁচে ছিল। তো ক্যাপ্টেন তখন তাকে টেনে বাইরে বের করে আনে, কিন্তু একটু পরে ক্যাপ্টেন বুঝতে পারে স্মিথের কাছে থাকা বন্দুকটা গুহার ভেতরে রয়ে গেছে। তাই সে আবার গুহার ভেতরে ঢোকে বন্দুকটা আনার জন্য। কিন্তু সে ফিরে আসার সময় হঠাৎই গুহার গভীর থেকে এক ভয়ঙ্কর দানব ছুটে এসে ক্যাপ্টেনকে ধরে ওপরের দিকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু ক্যাপ্টেনের স্যুটের ক্যাবলের সাথে আটকে নোরাও তার সাথে ওপরের দিকে চলে যেতে থাকে। তো পানির ভেতরে ধস্তাধস্তি করতে করতে ক্যাপ্টেন আর ওই অদ্ভুত প্রাণীটা বিশাল এক প্ল্যাটফর্মে গিয়ে আটকে পড়ে। প্ল্যাটফর্মের একদম কিনারে ক্যাপ্টেনকে ঝুলে থাকতে দেখে নোরা তখন তাকে সাহায্য করতে আসে। ঠিক তখনই সেই বিভৎস প্রাণীটা আবার সামনে আসে, আর সেটা দেখতে এতটাই বড় যে মনে হচ্ছিল ওটাই দুনিয়ারই কোনো প্রাণী না। তো ওই প্রাণীটা নিজের হা করা মুখ দিয়ে নোরার হেলমেটটা পুরো গিলে খাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন নিজের কাছে থাকা একটা চাকু দিয়ে দানবের ওপর আঘাত করে, আর ব্যথা পেয়ে সেটা নোরা আর ক্যাপ্টেন দুজনকেই প্রচন্ড গতিতে ওপরের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। তবে ক্যাপ্টেন বুঝতে পারে এই গতিতে ওপরের দিকে গেলে যে কোনো সময় তার স্যুট পানির চাপে ফেটে চৌচির হয়ে যাবে। তাই সে নোরাকে বলে কেবলটা কেটে দাও, না হলে তুমি মারা পড়বে। কিন্তু নোরা এতে কিছুতেই রাজি হয় না। তাই উপায় না দেখে ক্যাপ্টেন নিজেই ছুরি দিয়ে কেটে নিজেকে ওই ক্যাবল থেকে আলাদা করে দেয়। আর নোরা আলাদা হয়ে যাওয়ার ঠিক পরের মুহূর্তে এক ভয়ঙ্কর বিস্ফোরণে ক্যাপ্টেন মারা যায়। সেই সাথে তার সমস্ত স্যুট আর শরীর পানির সাথে মিশিয়ে যায়।
আর ওই বিস্ফোরণের ধাক্কা খেয়ে নোরা নিচে সমুদ্রের তলদেশে থাকা বেজের একটা পরিত্যক্ত অংশে গিয়ে পড়ে। ওই জায়গাটা ছিল একদম শুনশান নিরাপত্তায় ঘেরা। তো কোনো মতে সেটার ভেতরে ঢুকে নোরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ স্মিথ আর অ্যামিলি বেঁচে আছে কিনা বা কোথায় আছে তার কিছুই সে জানে না। তাই সে রেডিও দিয়ে পাগলের মতো অ্যামিলি আর স্মিথের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু অপর পাশ থেকে কোনো জবাব না আসায় নোরা তখন ওপরে থাকা যন্ত্রপাতি দিয়ে একটা পুরনো স্যুট কোনো মতে মেরামত করে নেয়, আর ওটা পরে আবার পানির নিচে নেমে পড়ে অ্যামিলি আর স্মিথকে খুঁজতে। ঠিক তখনই রেডিওতে অ্যামিলির গলা ভেসে আসে। এরপরে হঠাৎ নোরা তার সামনে অনেকটা দূরে অ্যামিলির স্যুটের আলো দেখতে পায়। অনেক কষ্ট করে সেখানে পৌঁছে নোরা দেখে অ্যামিলি স্মিথকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কারণ স্মিথ তখন মারাত্মকভাবে জখম। নোরা তখন অ্যামিলিকে শান্ত করে আর দুজনে মিলে স্মিথকে টেনে নিয়ে ওই অন্ধকার অতল গহ্বরের সামনের দিকে এগোতে থাকে। চারপাশে তখন এক দম বন্ধকর পরিস্থিতি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যেন কোনো এক ভৌতিক ছায়া আড়াল থেকে তাদের দিকে সবসময় তাকিয়ে আছে। তো যাই হোক, অনেক পথ হাঁটার পর আর একে একে সব সাথীদের হারিয়ে অবশেষে তারা সেই ড্রিল সাইটে এসে পৌঁছায়। কিন্তু সেখানে এসে খুশি হওয়ার বদলে তারা আরও বেশি ঘাবড়ে যায়, কারণ ওই ড্রিল সাইটের মেইন দরজায় যাওয়ার জন্য মাঝখানে একটা পুল ব্রিজের মতো জায়গা পার হতে হয়, আর সেই পুরো পুল জুড়ে হাজার হাজার সেই ভয়ানক প্রাণী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। এখন মেইন গেটের কাছে পৌঁছাতে হলে তাদের একদম এই প্রাণীগুলোর গা ঘেঁষে যেতে হবে, আর এদের মধ্যে একটারও যদি ঘুম ভেঙে যায় তাহলে চোখের পলকে হাজার হাজার জানোয়ার তাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। তো আর কোনো উপায় না দেখে তারা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা প্রাণী তখন হঠাৎই জেগে যায় আর নোরার ওপর ঝাঁপিয়ে পড়ে। নোরা চিৎকার করে এমিলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর প্রাণীটা তখন নিজের বিশাল হা করা মুখ দিয়ে নোরাকে পুরো গিলে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু নোরা ভয় না পেয়ে সাহস করে নিজের বন্দুক দিয়ে ওই প্রাণীটার পেটের ভেতরে গুলি করে দেয়, আর যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণীটা ওখানে মারা যায়। আর নোরা ওর শরীর চিরে তখন কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে আশেপাশে থাকা বাকি সবকটা দানব জেগে উঠতে শুরু করেছে। এটা দেখে নোরা নিজের বন্দুক রিলোড করার আগেই দেখে যে প্ল্যাটফর্মে ওই প্রাণীগুলো উল্টো হয়ে ঝুলেছিল। সেই পুরো অংশটাই হঠাৎ উপরে গিয়ে অন্ধকারের ভেতরে উধাও হয়ে যায়। ঠিক তখনই সামনের বিল্ডিং এর ওপরে নোরা এক বিশাল ছায়া দাঁড়িয়ে থাকে দেখে, আর ওই ছায়া লক্ষ্য করে গুলি চালাতে নোরা যা দেখে তাতে তার হার্টবিট প্রায় বন্ধ হওয়ার দশা হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে এক দানবীয় সামুদ্রিক রাক্ষস। ওটা এতটাই বিশাল যে একটা 50 তলা বিল্ডিং এর সামনে স্রেফ খেলনা মনে হবে। তাই নিজেকে বাঁচাতে এবার নোরা নিজের সবটুকু শক্তি দিয়ে মেন গেটের দিকে দৌড়াতে থাকে। তখন রাক্ষসটা নিজের বিশাল পা দিয়ে পুলের ওপর এমন এক জোরালো আঘাত করে, মনে হয় পানির নিচে যেন কোনো পারমাণবিক বোমা ফেটেছে, আর সেই ধাক্কায় নোরা ছিটকে গিয়ে দূরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক পরের মুহূর্তে অ্যামিলি নোরাকে টেনে হিঁচড়ে মেন গেটের ভেতরে নিয়ে আসে আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। স্মিথ, নোরা আর অ্যামিলি কোনো মতে ভেতরে আসতে পারলেও বিপদ কিন্তু এখনো কাটেনি। ওই বিশাল রাক্ষসটা পুরো ড্রিলিং সাইট বিল্ডিংটাকে মাটি থেকে উপড়ে ফেলার চেষ্টা করে, তবে তারা ভেতরে কোনো মতে নিজেদের সামনে নিয়ে সেই পটরুমে পৌঁছায়, আর সেখানে মোট 3টা পট ছিল। নোরা তাড়াতাড়ি চেক করে দেখে 3টার মধ্যে মাত্র 2টো পট ঠিকঠাক কাজ করছে। তাই দেরি না করে নোরা আর অ্যামিলি সবার আগে জখম স্মিথকে একটা ভালো পটে বসিয়ে ওপরের দিকে পাঠিয়ে দেয়। এবার নোরা অ্যামিলিকে বলে দ্বিতীয় পটটাতে গিয়ে বসতে, কিন্তু অ্যামিলি ততক্ষণে বুঝে যায় যে বাকি পটটা আসলে নষ্ট, তাই সে কিছুতেই নোরাকে একা রেখে যেতে রাজি হয় না। তখন নোরা তাকে থামিয়ে দিয়ে বলে, স্মিথের সাথে তোমার পুরো একটা ভবিষ্যৎ পড়ে আছে, তাই তোমাকে যেতেই হবে। অ্যামিলি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলে, তোমাকে কিন্তু অবশ্যই ফিরে আসতে হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে নোরা অ্যামিলির পটটা লঞ্চ করে দেয়। পুরো বেসে এখন শুধু নোরা একাই বেঁচে আছে। ঠিক তখনই পটরুমের কাঁচের ওপর বাইরে থেকে সেই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো হামলা শুরু করে। নোরা সিস্টেম চেক করে দেখে হাজার হাজার ওই অদ্ভুত প্রাণীগুলো স্মিথ আর অ্যামিলির পটকে তাড়া করছে। নোরা তখন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বেজের পাওয়ার কোডটাকে নিজের হাতে ওভারলোড করে দেয়, আর এতে পুরো বেস স্টেশনের সেলফ ডিস্ট্রাকশন মোড চালু হয়ে যায়। কয়েক সেকেন্ডের কাউন্টডাউন শেষ হতে সেখানে এক ভয়ঙ্কর ধামাকা ঘটে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সেই দানবীয় রাক্ষসটাও এর হাত থেকে রেহাই পায় না। ওই রাক্ষসটার সাথে সাথে বাকি সব প্রাণীও আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এইভাবেই নোরা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তার 2 সঙ্গীর যান বাঁচিয়ে নেয়। বাইরে তখন নিউজ চ্যানেলে দেখানো হয় যে ড্রিলিং সাইট থেকে 2জন মেম্বারকে জীবিত উদ্ধার করা গেছে, আর এইভাবেই গল্পটা শেষ হয়। এই সিনেমা আমাদের এটাই শেখায় যে মানুষ যখন প্রকৃতির সীমা লঙ্ঘন করার চেষ্টা করে তখন প্রকৃতি তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। সমুদ্রের এই অতল গভীরের জগৎ মানুষের জন্য না, আর আমাদের এটা বোঝা দরকার যে সব জায়গায় আমাদের নাক গলানো একদম ঠিক নয়। প্রকৃতির ওপর খবরদারি না করে আমাদের উচিত তাকে সম্মান করা, না হলে তার জবাব এমন ধ্বংসলীলা হয়ে বারবার ফিরে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। মুভিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আল্লাহ হাফেজ।